স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কস্ট ট্যাক্স সাবজেক্টটা নিয়ে। এবং এই সাবজেক্টে যে বিবি কুন্ডু টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারে কস্ট ট্যাক্সের যে সমস্ত এসএকিউগুলো এসছে, সেই এসএকিউগুলো নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে সমস্ত মডেল পেপার নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অতিরিক্ত কাজের সময়। আর একটা কথা বলে দিই, আগে তো আমরা অনেকগুলো কস্ট ট্যাক্সের এসএকিউ আলোচনা করেছি, ঠিক আছে? সেটা শিওর শর্ট ছিল, ডব্লিউবিটিএ ছিল। সেখানে যেই এসএকিউগুলো কভার করা হয়েছে সেইগুলো কিন্তু এইখানে আর আসবে না, ঠিক আছে? যেহেতু ওখানে আগে লেখা গেছে সেইগুলো, আর এইগুলো এখানে যেইগুলো এসছিল এই মডেল পেপারে, বিবি কুন্ডুর মডেল পেপারে যেই এসএকিউগুলো এসছিল, যদি কমন থাকে সেইগুলো আমরা আলোচনা করব না। তো যেটা বলছিলাম, কোশ্চেনটা হচ্ছে অতিরিক্ত কাজের সময় কি? স্বাভাবিক সময় কাজ করে যদি শ্রমিক উৎপাদনের কাজে নিয়োজিত থাকে, তবে সে স্বাভাবিক সময়ের থেকে অতিরিক্ত যে সময় কাজে নিয়োজিত ছিল তাকে অতিরিক্ত কাজের সময় বলে। ভারতীয় কারখানা আইনে দৈনিক 9 ঘন্টার বেশি এবং সাপ্তাহিক 48 ঘন্টার বেশি সময় যদি শ্রমিক কাজের সঙ্গে যুক্ত থাকে, তবে ওই সময়ের অতিরিক্ত সময়কে অতিরিক্ত কাজের সময় বলে। চলো আর একবার রিপিট করে দিচ্ছি। স্বাভাবিক সময় কাজ করে যদি শ্রমিক উৎপাদনের কাজে নিয়োজিত থাকে, তবে সে স্বাভাবিক সময়ের থেকে অতিরিক্ত যে সময় কাজে নিয়োজিত ছিল তাকে অতিরিক্ত কাজের সময় বলে। ভারতীয় কারখানা আইনে দৈনিক 9 ঘন্টার বেশি এবং সাপ্তাহিক 48 ঘন্টার বেশি সময় যদি শ্রমিক কাজের সঙ্গে যুক্ত থাকে, তবে ওই সময়ের অতিরিক্ত সময়কে অতিরিক্ত কাজের সময় বলে। নেক্সট বলেছে, মনুষ্য শক্তি পরিকল্পনা কাকে বলে? মনুষ্য শক্তি পরিকল্পনার উদ্দেশ্য হলো মনুষ্য শক্তির প্রয়োজনীয়তা বা গুরুত্ব নির্ধারণ করা। মনুষ্য শক্তি পরিকল্পনা হলো শ্রমবাবদ ব্যয় বা মজুরি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের প্রথম ধাপ। সঠিক কাজের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ ও তাদের কাজের প্রশিক্ষণ প্রদান মনুষ্য শক্তি পরিকল্পনার বিবেচ্য বিষয়। এখানে বলেছে মনুষ্য শক্তি পরিকল্পনা বলতে তুমি কি বোঝো? তাহলে কি লিখবে? মনুষ্য শক্তি পরিকল্পনার উদ্দেশ্য হলো মনুষ্য শক্তির প্রয়োজনীয়তা বা গুরুত্ব নির্ধারণ করা। মনুষ্য শক্তি পরিকল্পনা হলো শ্রমবাবদ ব্যয় বা মজুরি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের প্রথম ধাপ। সঠিক কাজের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ ও তাদের কাজের প্রশিক্ষণ প্রদান মনুষ্য শক্তি পরিকল্পনার বিবেচ্য বিষয়। এবার বলেছে, নিজের বসবাসের গৃহ সম্পত্তি কি মূলধনী সম্পত্তি? নিজের বসবাসের গৃহ সম্পত্তি একটি স্থাবর সম্পত্তি, তাই ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্য হলেও গৃহ সম্পত্তি মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। আয়কর আইন অনুযায়ী গৃহ সম্পত্তি মূলধনী সম্পত্তি। নেক্সট বলেছি, মূলধনী লাভ খাতে আয় কার্যকর হওয়ার ভিত্তি কি? সম্পত্তিটি মূলধনী প্রকৃতির হতে হবে। 2, মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে লাভ বা ক্ষতি যাই হোক না কেন তা মূলধনী লাভ খাতে করযোগ্য হবে। 3, মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে লাভ অর্জিত হয় তা থেকে 54 নম্বর ধারায় বর্ণিত ছাড়গুলি 54A, 54B, 54EC, 54D, 54G বাদ দেওয়া হয়। চলো আরেকবার বলেইছি, মূলধনী লাভ খাতে আয় কার্যকর হওয়ার ভিত্তি কি? এই কোশ্চেনটা 4 নম্বরেও ইম্পর্টেন্ট। তুমি লিখবে সম্পত্তিটি মূলধনী সম্পত্তি হতে হবে। মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে লাভ বা ক্ষতি যাই হোক না কেন তা মূলধনী লাভ খাতে করযোগ্য হবে। 3, মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে লাভ অর্জিত হয় তা থেকে 54 নম্বর ধারায় বর্ণিত ছাড়গুলি 54A, 54B, 54EC, 54D, 54G বাদ দেওয়া হয়। আর একটা পয়েন্ট হবে, সেটা হচ্ছে সম্পত্তিটি পূর্ববর্তী বছরে হস্তান্তরিত হতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, রুট পারমিট কি মূলধনী সম্পত্তি? তোমরা বলবে রাস্তার রুট পারমিট আয়কর আইনে 2 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী মূলধনী সম্পত্তি। দীর্ঘমেয়াদী সম্পত্তির ন্যূনতম ধারণ সময় কত? দীর্ঘমেয়াদী সম্পত্তির ন্যূনতম ধারণ সময় 36 মাসের বেশি, ঠিক আছে? যদিও গৃহ সম্পত্তির ক্ষেত্রে সেটা 24 মাস করা হয়েছে। শ্রমিকের দক্ষতা কীভাবে নির্ধারিত হয়? শ্রমিকের দক্ষতা যদি তুমি সময়ের দিক থেকে বিবেচনা করো, তাহলে মানক সময় বাই কাজে ব্যয়িত সময় ইন্টু 100। আর যদি তুমি কাজের পরিমাণের ভিত্তিতে ক্যালকুলেশন করতে হবে, তাহলে হবে প্রকৃত উৎপাদনের পরিমাণ বাই মানক উৎপাদনের পরিমাণ ইন্টু 100। এ বলছে মেরিকের পার্থক্যমূলক মজুরির হার পদ্ধতির দুটি সুবিধা। একটা হচ্ছে ন্যূনতম মজুরি। মেরিকের পদ্ধতিতে অদক্ষ শ্রমিকরা মানক উৎপাদনের কম উৎপাদন করলেও সময়ভিত্তিক মজুরি পায়।
যদিও বা অতিরিক্ত মজুরি পাওয়া থেকে বঞ্চিত হয়। আর উন্নতর নীতি কি? মেরিকের পার্থক্যমূলক মজুরির পদ্ধতি টেলরের মজুরি হার পদ্ধতির থেকে উন্নত। মেরিক শ্রমিকদের তাদের ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত করেননি। নেক্সট কোশ্চেন বলে যান্ত্রিক পদ্ধতি কি? সময় লিখনের একটি অন্যতম পদ্ধতি হলো যান্ত্রিক পদ্ধতি। সময় লিখনের ঘড়ি পদ্ধতি, সুসংহত উপায়ে হাজিরা পদ্ধতি ও বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি অর্থাৎ নবীনতম মেথডটা সময় লিখনের যান্ত্রিক উপায়। সাধারণত হাতে কলমের পদ্ধতির বিভিন্ন ত্রুটি বিচ্যুতির ফলে সময় লিখনের যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা হয়, যদিও যান্ত্রিক পদ্ধতি ব্যয় সাপেক্ষ। তো আরেকবার বলে দিচ্ছি যান্ত্রিক পদ্ধতি জিনিসটা কি। সময় লিখনের একটি অন্যতম পদ্ধতি হলো যান্ত্রিক পদ্ধতি। সময় লিখনের ঘড়ি পদ্ধতি, সুসংহত উপায়ে হাজিরা পদ্ধতি ও বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি হলো সময় লিখনের যান্ত্রিক উপায়। সাধারণত হাতে কলমে পদ্ধতির বিভিন্ন ত্রুটি বিচ্যুতির ফলে সময় লিখনের যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করা হয়, যদিও যান্ত্রিক পদ্ধতি ব্যয় সাপেক্ষ। নেক্সট কোশ্চেন বলেছে হেলসে প্ল্যানের যে কোনো দুটি অসুবিধা বর্ণনা করো। বলছে হেলসে প্ল্যানের যে হেলসে প্ল্যান যে আছে না, তার দুটো অসুবিধা মানে ডিসঅ্যাডভান্টেজ তুমি একটা বলতে পারো বিজ্ঞানসম্মত নয়। এটা হেলসে প্রিমিয়াম প্ল্যান বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, এটি ব্যবস্থাপকদের অভিজ্ঞতার ভিত্তিতে নির্মিত। আর একটা গুণমানে ক্ষতি, বোনাস পাওয়ার আশায় শ্রমিকরা দ্রুত কার্য সম্পাদন করে, ফলে পণ্যের গুণমানের ক্ষতি হয়। নেক্সট বলে যে হাতে কলমে সময় রক্ষণের দুটি পদ্ধতির নাম লেখো। একটা লিখবে হাজিরা খাতা পদ্ধতি আর একটা লিখবে ধাতুর চাকতি পদ্ধতি। এবার বলছে সময় লিখন অনুযায়ী সময় 8 ঘন্টা, সময় আরক্ষণ অনুযায়ী সময় 7 ঘন্টা। পার্থক্য কত এবং একে কি বলে? পার্থক্য হচ্ছে 1 ঘন্টা, একে অলস সময় বলে। এরপরে একটা অঙ্ক দিয়েছে, বলেছে রেট অফ ওয়েজেস পার আওয়ার, মানে রেট পার আওয়ার বলেছে 50 টাকা। বোনাস আর্নড, ঠিক আছে, বোনাস আর্নড বাই হিম আন্ডার হেলসে প্রিমিয়াম মেথড 150 টাকা। ক্যালকুলেট টাইম সেভ বাই দ্য ওয়ার্কার, টাইম সেভ তোমাকে বের করতে বলেছে। তো দেখো একদম ঘাবড়াবে না অঙ্কটা দেখে। হেলসের বোনাসের নিয়ম কি ছিল স্যার? হেলসের বোনাসের নিয়ম 50% ইন্টু টাইম সেভ ইন্টু রেট, আর বোনাস আমাকে অঙ্কে বলে দিয়েছে 150 টাকা। 50% লিখলাম, টাইম সেভ আমার জানা নেই কিন্তু রেট 50 টাকা, এটা 150 টাকা, ঠিক আছে। তো তার মানে তোমরা দেখো 50-এর 50% করলে কত স্যার? 25, তাহলে 150। দেখো 25 টাইম সেভ, তার মানে আমি 25টা যদি সাইড চেঞ্জ ডিভাইড হবে 150কে 25 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা হয়ে গেল। আশা করি বোঝা গেল। এবার নিট বার্ষিক মূল্য কাকে বলে? মোট বার্ষিক মূল্য থেকে মালিক প্রদত্ত পৌরকর বাদ দেওয়ার পর যে মূল্য অবশিষ্ট থাকে তাকে নিট বার্ষিক মূল্য বলে। নেক্সট বলেছে সময় ভিত্তিক মজুরি প্রদান বলতে কি বোঝো? মজুরি প্রদানের যে পদ্ধতিতে সময়ের ভিত্তিতে শ্রমিকদের মজুরি প্রদান করা হয়, কাজের পরিমাণকে আদৌ বিবেচনা করা হয় না, তাকে সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি বলে। নেক্সট কোশ্চেন বলে যে ক্যান আ ওয়ার্কার গেট বোনাস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান হুজ টাইম টেকেন টু কমপ্লিট আ জব ইকুয়াল টু টাইম অ্যালাউড ফর দ্য জব। মানে একজন ওয়ার্কার কি হেলসে প্রিমিয়াম বোনাস পাবে? ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছিল? ওকে যতটা টাইম অ্যালাউ করেছিল ঠিক ততটা টাইমই নিয়েছে কাজ করতে, তাহলে কখনোই বোনাস পাবে না। কারণ আমরা জানি টাইম অ্যালাউড, কোনো একজন ওয়ার্কারকে যতটা টাইম অ্যালাউ করা হবে তার থেকেই কম সময়ে কাজ করে, অর্থাৎ সে যদি সময় বাঁচাতে পারে তাহলেই বোনাস পাবে, তো সময় বাঁচাতেই পারেনি, ঠিক আছে, তাহলে কোনো বোনাস পাবে না। তাহলে মিস্টার সেনগুপ্ত পারচেস আ বিল্ডিং ইন দ্য ইয়ার 1819 বাই টেকিং হাউস বিল্ডিং লোন ফ্রম SBI। মিস্টার সেনগুপ্ত একটা বিল্ডিং কিনেছে 1819 সালে, ঠিক আছে, এবং SBI ব্যাংকের থেকে লোন নিয়ে। দ্য বিল্ডিং ইজ ইউজড ফর হিজ ওন রেসিডেন্স, এবং নিজের প্রয়োজনে বাড়িটা ব্যবহার করেছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিডাকশন হি ক্যান গেট আন্ডার সেকশন 24 সাবসেকশন B of Income Tax Act for interest on house building loan for the assessment year 2020-21। একদম ইজি জিনিস দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। তোমরা শিখেছিলে ইন্টারেস্ট অন লোনে ম্যাক্সিমাম লিমিট কত? বাড়ি কেনার জন্য যদি লোন নেওয়া হয়, এবার দেখতে হবে সেই বাড়িটা কি পারপাস ইউজ করছে, লেট আউট নাকি সেলফ অকুপাইড। লেট আউট হলে সেক্ষেত্রে কোনো রকমের ম্যাক্সিমাম লিমিট নেই, কিন্তু যদি সেলফ অকুপাইড বাড়ি হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ টাকা, ঠিক আছে। তো বোঝা গেল অ্যান্সারটা। তারপরে গিভ ওয়ান এক্সাম্পল
of personal effect under Income Tax Act 1961 house property. Next বলেছে capital gain arising on sale of 200 shares of a company is rupees 4,000. The shares were purchased on 1/6/19 and sold 15/7/2020. State the nature of capital gain. দেখো এখানে তোমাকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে, শেয়ারটা কেনা হয়েছে 1/6/19 আর শেয়ারটা বেচা হয়েছে 15/7/20-তে, অর্থাৎ শেয়ারের ক্ষেত্রে যদি 1 বছর ক্রস করে যায় তখন তাকে লং টার্ম ক্যাপিটাল গেন বলে। এখানে দেখতে পাচ্ছ জুন মাসের 1 তারিখে কিনে 2019 সালের জুন মাসের 1 তারিখে কিনে 2020 সালের জুলাই মাসে বেচে দিয়েছে, মানে 1 বছর ক্রস করে দেয়, এটাকে বলতে পারি আমরা লং টার্ম ক্যাপিটাল গেন। তাই লেখা আছে 1/6/19 থেকে 15/7/20 মোর দ্যান 12 মান্থ, দিস ইজ আ লং টার্ম ক্যাপিটাল গেন। নেক্সট বলেছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 1920 ইনকাম ফ্রম এ লেট আউট and self-occupied residence house of Srimati Ranita Das are computed at rupees 3 lakhs and rupees minus 1,40,000. Calculate her income from house property for the husband year 2020-21. দেখো অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এখানে বলেছিল যে শ্রীমতী রনিতা দাসের লেট আউট প্রপার্টি থেকে ইনকাম করে 3 লাখ টাকা আর সেলফ অকুপাইড বাড়ি থেকে লস হয়েছে মাইনাস 1,40,000। তার মানে তার টোটাল ইনকাম কত? হাউস প্রপার্টি থেকে 3 লাখ টাকা ইনকাম আর এত টাকা লস, তাই এটা থেকে এটা মাইনাস করে দিলে তোমার অ্যাকচুয়াল অ্যান্সার বেরিয়ে যাবে। তাই এখানে করা হয়েছে ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি 3 লাখ টাকা আর ইনকাম, এটা তো ইনকাম না মানে মাইনাস করেছি, মানে লস ফ্রম সেলফ অকুপাইড প্রপার্টি 1,40,000। তার মানে নেট অ্যাডজাস্ট করে বেরোলো হাউস প্রপার্টি থেকে ইনকাম 1,60,000। আশা করি অঙ্কটা বোঝা গেছে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস 1,60,000, মিউনিসিপ্যাল ট্যাক্স বলে দিয়েছে 20,000। দ্য অ্যাবাভ মিউনিসিপ্যাল ট্যাক্স ইজ নট পেড ডিউরিং দ্য 1920। আচ্ছা, আমরা জানতাম গ্যাপ থেকে আমাকে বের করতে হচ্ছে NAV মানে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে। নেট অ্যানুয়াল ভ্যালু কী করে বের করতাম? গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স যদি বাদ দিতাম তাহলে বেরোতো নেট অ্যানুয়াল ভ্যালু। কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার যে কন্ডিশন ছিল, নিয়ম ছিল মিউনিসিপ্যাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, পেড বাই দ্য ওনার। মিউনিসিপ্যাল ট্যাক্সের টাকাটা বাড়ির মালিককেই প্রদান করতে হবে এবং পেড করতে হবে, পেড, বাকি থাকলে হবে না। এখানে বলছে মিউনিসিপ্যাল ট্যাক্সের টাকা পে করেনি, তাই জন্য গ্রস অ্যানুয়াল হলো 1,60,000 আর মিউনিসিপ্যাল ট্যাক্স নীল লিখে তাহলে অ্যান্সার হবে নেট অ্যানুয়াল হলো 1,60,000। নেক্সট কোশ্চেন বলেছে টাইম কিপিং প্লাস আইডিয়াল টাইম ইকুয়াল টু টাইম বুকিং। বলছে ইজ দিস রিলেশনশিপ ইজ কারেক্ট, ইফ নট গিভ দ্য কারেক্ট রিলেশনশিপ। এটা কখনোই সঠিক সম্পর্ক নয়, অর্থাৎ নো দ্য কারেক্ট রিলেশনশিপ, এটা কারেক্ট রিলেশনশিপ নয়। কারেক্ট রিলেশনশিপটা কি? টাইম কিপিং মাইনাস আইডিয়াল টাইম ইকুয়াল টু টাইম বুকিং। এবার বলছে কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি কি? মজুরি প্রদানের যে পদ্ধতিতে কাজের পরিমাণের উপর ভিত্তি করে মজুরি প্রদান করা হয়, কাজের সময়কে আদৌ বিবেচনা করা হয় না, তাকে কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি বলে। এবার বলছে অস্বাভাবিক অলস সময় কাকে বলে? যে অলস সময় পরিহারযোগ্য অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই এড়িয়ে যাওয়া সম্ভব তাকে অস্বাভাবিক অলস সময় বলে। যেমন কারখানায় লক আউট ঘোষণার ফলে যে অলস সময় সৃষ্টি হয় তা অস্বাভাবিক অলস সময়। এবার বলছে নেট মিউনিসিপ্যাল ভ্যালু অফ আ প্রপার্টি ইন দিল্লি 90,000। নেট মিউনিসিপ্যাল ভ্যালু তোমাকে 90,000 টাকা বলেছে, মিউনিসিপ্যাল ট্যাক্স 10% বলেছে। বলছে তুমি বলো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কত? আমরা সবাই জানি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু নেট থেকে গ্রসে বের করতে গেলে, নেট থেকে যখন গ্রস নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে যদি আমাকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বের করতে বলে তাহলে কী হয়? নেটের সঙ্গে যদি 10-এর 9 আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে গ্রস বেরিয়ে যাবে। 90,000 টাকা নেট, তার সঙ্গে 10-এর 9 মাল্টিপ্লাই করে দাও, 1,00,000 টাকা বেরিয়ে গেলো গ্রস। নেক্সট কোশ্চেন বলে যে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড টাইম অফ প্রোডাকশন। ঠিক আছে, কাজের আদর্শ সময় কাকে বলে? একজন শ্রমিক একটি কাজ স্বাভাবিক গতিতে সম্পন্ন করতে, একজন শ্রমিকের একটি কাজ স্বাভাবিক গতিতে সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কাজের আদর্শ সময় বলে। এই যে প্রত্যক্ষ পরোক্ষ মজুরি কাকে বলে? উৎপাদনের কাজের সঙ্গে সরাসরি যুক্ত এমন শ্রমিককে যে মজুরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ মজুরি বলে, আর উৎপাদনের কাজের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন শ্রমিককে যে মজুরি প্রদান করা হয় তাকে পরোক্ষ মজুরি বলে। এবার যে আয়কর আইনের 24 নম্বর ধারায় উল্লিখিত কোন ছাড়ের জন্য ভাড়া দেয়া গৃহসমিতি থেকে আয় শূন্য বা ঋণাত্মক হবে? ভালো করে কোশ্চেনটা মন দিয়ে পড়বে। বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 24 নম্বর ধারায় উল্লিখিত কোন ছাড়?
দেখো তোমরা সবাই জানো ইনকাম ট্যাক্স অ্যাক্টে যে 24 নম্বর ধারায় দুটো ছাড় আছে, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, একটা ইন্টারন্যাশনাল লোন আছে। বলছে কোন ছাড়ের জন্য ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি থেকে আয় শূন্য বা ঋণাত্মক হতে পারে। জেনারেলি এই কোশ্চেনটা আমার দেখে কোশ্চেনটা ভুল লেগেছে, এটা অ্যাকচুয়ালি কখনোই এটা হতে পারে না। এটা যদি বলতো নিজের বসবাসের বাড়ি, তাহলে আমি একবারে অ্যান্সার বলে দিতাম ইন্টারন্যাশনাল লোন, যেটা আন্ডারস্ট্যান্ড 24B তে লেখা আছে। ঠিক আছে, তা সত্ত্বেও যেহেতু এই কোশ্চেনটা দিয়েছে, তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যান্সারটা এইভাবে বলতে পারি, নেট অ্যানুয়াল ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তোমার স্ট্যান্ডার্ড ডিডাকশন কি হবে। নেট অ্যানুয়াল ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে গৃহ সমিতি থেকে আয় ঋণাত্মকই হবে যদি না ঋণের ওপর অর্থাৎ ইন্টারন্যাশনাল লোন দেওয়া থাকে। তো যাই হোক, আমি এটা যেহেতু কোশ্চেন বলেছে এই অনুযায়ী লিখলাম, কিন্তু আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা তোমরা যেটা করবে, তোমাকে বলতে চেয়েছে আয়কর আইনের 24 নম্বর ধারায় উল্লিখিত কোন ছাড়, দুটো ছাড় আছে, তার মধ্যে কোন ছাড়ের জন্য ভাড়া দেওয়া বাড়ি আছে না, এখানে হবে নিজের বসবাসের বাড়ি থেকে আয় শূন্য বা ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক হতে পারে একমাত্র ইন্টারন্যাশনাল লোন থাকলে, ঠিক আছে, নিজের বসবাসের বাড়ির ক্ষেত্রে বলছি। আর যদি ইন্টারন্যাশনাল লোন না থাকে তাহলে শূন্য হবে। তাহলে যে কাজের বিবরণী বা জব কার্ড কাকে বলে। প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য একজন শ্রমিক ঠিক কতটা সময় ব্যয় করছে, প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য একজন শ্রমিক ঠিক কতটা সময় ব্যয় করেছে এবং তার মধ্যে কতটা স্বাভাবিক সময়ের কাজ এবং কতটা অতিরিক্ত সময়ের কাজ, তার বিস্তারিত বিবরণটাই হচ্ছে কাজের বিবরণী বা জব কার্ড। এরপরে একটা কোশ্চেন, বিবেচিত মালিক বলতে কি বোঝো। কোনো বিশেষ অবস্থায় আইনানুগ মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তিও গৃহসম্পত্তি মালিক বলে বিবেচিত হতে পারে, এই ধরনের মালিককে বিবেচিত মালিক বলে। কোনো অবিভাজ্য ভূসম্পত্তির অন্তর্গত সকল সম্পত্তির জন্য ওই ভূসম্পত্তির আধিকারিককে মালিক বলে ধরা হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন এখানে লেখা নেই, আমি বলেছি মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়া বা ছাড় পাওয়ার শর্তগুলো কি। মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় পাওয়ার শর্ত যে দুটো শর্ত আছে, মিউনিসিপ্যাল ট্যাক্স পূর্ববর্তী বছরেই প্রদান করতে হবে, অর্থাৎ মিউনিসিপ্যাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করা হবে তত টাকাই ছাড় পাওয়া যাবে। আর একটা কি, আর একটা হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স বাড়ির মালিককেই প্রদান করতে হবে, ভাড়াটিয়া মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট করলে সেটা ছাড় পাওয়া যায় না। তো ঠিক আছে, এই ছিল বিবিকুণ্ডু বইয়ের কয়েকটা মাত্র এসএকিউ তো অনেক কোশ্চেন ছিল, আমরা সব কোশ্চেন লিখিনি, কেননা আগের পেপারগুলোতে এই কোশ্চেনগুলো যেহেতু লেখা হয়ে গেছে সেইগুলো আর লেখা হয়নি। ঠিক আছে, এর পরবর্তী পেজে আমরা বিবিকুণ্ডুর কস্ট ট্যাক্সের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।